তার আগেও কিছু কিছু হয়তো ইমপ্লিমেন্ট হতে পারে নানাভাবে, কিছু কিছু উপাদান রয়েছে ইমপ্লিমেন্ট করার মতো, কিন্তু মূল বাস্তবায়নটা হবে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পরে। যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে কথাগুলি বলেছেন যে আমাদের লক্ষ্য কি হবে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে, তো সেই লক্ষ্যগুলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা সভা সমিতিতে নানা আলোচনার মধ্যে তিনি এই কথাগুলি বলেছেন, সেগুলোকে অনেকটা একত্রিত করে যে রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখাটি আমি মনে করি যে অত্যন্ত কার্যকর, এবং এটি কোনো মানে বড় কোনো বা বাগাড়ম্বর কোনো অঙ্গীকার নয়, বরং যেটা বাস্তবায়নযোগ্য সেটাই সেখানে বলা হয়েছে। তো এই কথাগুলোর মধ্যে শুধু আমি একটা বলবো স্বাস্থ্য খাতের ক্ষেত্রে, যে কমিউনিটি সেন্টার থেকে উপজেলা হেলথ কমপ্লেক্স, এখান থেকে জেলা পর্যায়ের যে হাসপাতাল, এখানে একটা জিনিস এনশিওর করা দরকার এইখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ডাক্তারদের যাদের পোস্টিং হবে সেই পোস্টিং হওয়ার পর যেন তারা সেখানেই অবস্থান করেন, এইটা নিশ্চিত করা। দেখবেন আপনার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে অঙ্গীকারগুলো করা হয়েছে প্রত্যেকটি বাস্তবায়িত হবে। কমিউনিটি সেন্টার আপনার কি দরকার, আমাদের সেখানে দরকার হচ্ছে যে আকস্মিকভাবে যখন ডেলিভারির প্রশ্ন আসে, মানে বাচ্চা সন্তান জন্মানোর ইয়েটা আসে, তখন সেখানে যারা ওই সংশ্লিষ্ট ডাক্তার যারা থাকবেন এবং ধাত্রী মাতা যারা থাকেন, তারা যারা থাকবেন, এইরকম কিছু কর্মচারী নিযুক্ত থাকবেন আর চিকিৎসকরা থাকবেন। এইটা বিশেষ করে একেবারে তৃণমূল গ্রাম অঞ্চলে এটা একটা সমস্যা হয়। আর একটা হচ্ছে যে পানিতে ডুবে যাওয়া, এটার একটা চিকিৎসা লাগে এই পর্যায়ে। পুকুরে ডুবে যায়, নদীতে ডুবে যায়, বাচ্চা ছেলে সেটাকে নিয়ে আসতে পারে, সাপে কামড় দেওয়া, তো এইটার জন্য কমিউনিটি সেন্টার অত্যন্ত অপরিহার্য। কিন্তু কমিউনিটি সেন্টারে যদি একটা মহিলা পোস্টিং হয় একেবারে তৃণমূল গ্রাম অঞ্চল, সেখানে থাকবে কি করে? এটাই হচ্ছে একটা দায়িত্বশীল সরকারের সবচেয়ে বড় কাজ, ওইখানে যাতে একজন MBBS পাস করা বা তার পোস্ট গ্রাজুয়েট করা কোনো ডাক্তার যদি সেখানে থাকে এবং তার থাকার নিরাপত্তাটা নিশ্চিত করা, এবং নিরাপত্তা নিশ্চিত করার পর সে যাতে সেখানে থাকে সেটা সরকার নিশ্চিত করবে। এইভাবে ক্রমান্বয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স, আমি যেখানে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে গেছি, যদি ডাক্তার অ্যাপয়েন্টেড থাকে 4 জন, তার মধ্যে 2 থেকে 3 জন থাকে না, একজন আরেকজনকে বলে যায় যে ভাই তুমি আজকেরটা দেখো, এবং অধিকাংশ জায়গায় তাই হয়েছে। এবং ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতেও প্রায় ওই রকম অবস্থা। ডিস্ট্রিক্ট হাসপাতালে ডাক্তাররা অনেকে বিভাগীয় যেখানে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের সাথে যে হাসপাতাল তার সাথে সংশ্লিষ্ট থাকতে চান, অথবা বড় শহরে থাকতে চান, সেখানে রুগী পাবেন। এই যে সমন্বয়হীনতা যেগুলো আছে, এবং জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয় মূলত এই সমস্ত কারণে, ডাক্তারের অনুপস্থিতির কারণে। এই অনুপস্থিতিটা যাতে না হয়, ডাক্তার যাতে নিশ্চিত সেখানে থাকেন, এখান থেকে মানুষের চিকিৎসা দেন, তাহলে দেখবেন যে বিষয়গুলি বলা হয়েছে স্বাস্থ্য খাতের বিষয়ে, এটার বাস্তবায়ন শতকরা 100% না হলেও শতকরা 90% বাস্তবায়ন হবে। কিন্তু এর আগে যে আমরা তো এর আগে দেখেছি যে সরকার 15-16 বছর থেকেছেন, তার তো কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তারা ইলেক্টেড নয়, নির্বাচিত নয়, যার কারণে তারা যখন যা মনে হয়েছে সেটা করেছেন। তো সেটা যেটা করার কারণে তার তো অত দায়িত্ব নাই, মানুষ ভালো থাকলো, সুস্থ থাকলো না খারাপ অবস্থায় থাকলো সেটা তো নাই। কিন্তু বিএনপি, আমরা আশা করছি জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গেলে এইগুলো নিশ্চিত করবে। আমি বললাম যে প্রয়োজন হলে পার্লামেন্টারি অ্যাক্ট করে যার যেখানে পোস্টিং, সেই পোস্টিংটা নিশ্চিত করতে হবে যে সে সেখানে আছে, এবং এইটা মানে খুব তীক্ষ্ণভাবে তীব্রভাবে মনিটর করলে পরে আপনি দেখবেন স্বাস্থ্য খাতের অনেক যে সমস্যা, বিশেষ করে মানে চিকিৎসা প্রদান অনেক সহজ হয়ে যাবে। এটা হলো আমার একটি বিষয়। আর স্পোর্টসের ক্ষেত্রে এখানে আমিনুল খুব সুন্দরভাবে বলেছে, এটা সত্য কথা। আগে আমরা এক গ্রামের সাথে আরেক গ্রামের ফুটবল খেলা দেখতাম, নানা খেলা দেখতাম, এটা আস্তে আস্তে কমে গেছে, এবং সেখানে VCR চলে গেছে, মাদক চলে যাচ্ছে, এই কারণেই যাচ্ছে।
আর না হলে আরেকটা তারুণ্যের গ্রুপ, তারা একেবারেই মানে হয় ফেসবুক না হলে মোবাইলের মধ্যে তার দৃষ্টি নিবদ্ধ রেখেছে। এটা একটা ভয়াবহ ব্যাপার। তার যে মানসিক এবং শারীরিক উৎকর্ষতার জন্য স্পোর্টস যে কতখানি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু সেটাই নয়, আমি আপনাদেরকে বলি যে জাতি গঠনেও স্পোর্টস একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। ইসরায়েলের যখন জায়নিস্ট আন্দোলন হচ্ছে 19 সেঞ্চুরির শেষের দিকে, তার একটা রাষ্ট্র কিভাবে হবে, তখন ইহুদিদের তাদের তো পণ্ডিতের অভাব নাই, বিজ্ঞানীর অভাব নাই। তারা সব গবেষণা করে চিন্তা করে বললেন যে আমাদের সব আছে, কেরানি থেকে শুরু করে বড় সায়েন্টিস্ট, আমলা, অনেক কিছু আছে, কিন্তু আমাদের তিনটা জিনিস নেই। সেটা হচ্ছে কৃষক নেই, কারণ ওদের তো কোনো দেশ নেই, ওদের শ্রমিক নেই, আর ওদের বড় বড় ক্রীড়াবিদ এবং ওদের কোনো টিম নাই, খেলার টিম নাই। তখন থেকেই তারা শুরু করলো, এবং তখন থেকেই তারা বেলফোর ডিক্লারেশন আগে থেকেই ইহুদি নেতারা তারা জমি কিনা শুরু করলো। এখন মানে ফিলিস্তিন যেটা এখন ওরা ইসরায়েল করেছে, জোর করে জমি কেনা শুরু করলো, এবং কিছু কিছু লোককে ইহুদিদেরকে সেটেল করলো, এবং তারা সেখানে কৃষি কাজ করা শুরু করলো। এরপরে ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রি করলো, সেখানে ইহুদিদেরকে নিয়োগ করলো। সুতরাং ওরা শ্রমিক পেল, ওরা কৃষক পেল, এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কমলা লেবু কিন্তু ইসরায়েলের ওখানে উৎপাদন হয়। এমন সায়েন্টিফিক গবেষণা করে তারা কমলা লেবু বানিয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমিষ্ট কমলা লেবু হচ্ছে তারা। তারপরে তারা করলো একটা ফুটবল টিম, যদিও খুব ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে আসেনি, কিন্তু যে কোনো অবস্থাতে, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো প্রতিযোগিতায় ইসরায়েল সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত অলিম্পিক নানা আইটেমে তারা সোনা পর্যন্ত পাচ্ছে। তো জাতি গঠনেও মানে অত্যন্ত কাজ করে, কি বলে যে স্পোর্টস একটা মারাত্মক কাজ করে, যেটার প্রমাণ হচ্ছে এই ইসরায়েলিরা। তো আমি যে কথাটি বলছিলাম যে আপনি দেখুন যে আমরা তো ছোটবেলায় দেখেছি যে গ্রামে এক গ্রাম আরেক গ্রাম, এক স্কুলের সাথে আরেক স্কুলের সে কি মহা ধুমধামে সেই খেলা হতো, সেই স্পোর্টস হচ্ছে, না হলে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এবং এটা একটা গ্রামের মধ্যে দিয়ে একটা আনন্দ উৎসব চলে যেত, এবং তরতাজা ছিল মানুষ কখনোই অনৈতিক কোনো চিন্তা করতে পারতো না। সেই আমি পাকিস্তান আমলেই বলি, আমরা তো সেই সময় জন্ম, আমরা আস্তে আস্তে তখন বেড়ে উঠছি, আমরা দেখেছি তো এই পরিস্থিতি। কিন্তু এখন সেই জায়গায় রিপ্লেস করছে যে ফেসবুক আর নানা ধরনের মানে মোবাইলের নানা অ্যাপসের মধ্যে নিজের মগজকে নিবিষ্ট করা। তাই আপনি এখন বলতে পারেন ভাই এটা তো প্রযুক্তির একটা উৎকর্ষতা, আপনি এটার বিরুদ্ধে বলছেন কেন? আমি যেদিন দেখলাম যে প্রেসিডেন্ট ওবামা তিনি একটা বিশ্ববিদ্যালয়ে স্পিচ দিতে গিয়ে তিনি সিরিয়াসলি ছাত্রদেরকে বলছে, তো তোমরা খালি ফেসবুক নিয়ে পড়ে আছো কেন? নিজেরা বন্ধু বান্ধবরা আলোচনা করো, তোমরা ডিবেট করো, হ্যাঁ ফেসবুক একবার দেখো, কিন্তু সবসময় পড়ে থাকছো কেন? তোমরা তো আত্মবিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, অসামাজিক হয়ে যাচ্ছ। তখন আমি ভাবলাম যে আমার মনের মধ্যে যে জিনিসটা উঁকিয়ে দিচ্ছিল, দেখি একটা মানে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এবং অত্যন্ত শিক্ষিত প্রেসিডেন্ট, সে এই চমৎকার একটা কথা বললো তো যে সবসময় ফেসবুক নিয়ে থাকা, সবসময় মোবাইলের মধ্যে নিজের দৃষ্টিকে নিবদ্ধ রাখা জিনিসটা ঠিক না। শুধু তাই নয়, যিনি পোপও কিন্তু একই কথা বলেছেন। এই কিছুদিন আগে আমি দেখেছি তিনিও এরকম তরুণদেরকে বলছে যে খালি ফেসবুক নিয়ে দেখুন। তো সুতরাং স্পোর্টসের, খেলাধুলার একটা সাংঘাতিক উপকারী দিক আছে, যেটা আমাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি বিকাশ ঘটানোর জন্য সেটা কাজ করে। এখানে আমি ওই জন্য ধন্যবাদ জানাই আমিনুল তার এটা উপস্থাপনা করার জন্য। এরপরে মাহাদি আমিনের আমি যে কথাগুলো শুনছিলাম যথার্থই বলছিলেন, সেটা হলো যে আমাদের অনেক বিষয় আমি গতকালও একটু টাচ করেছি। সেটা হলো যে দেখুন অনেকে এসে বলেন যে পেঁয়াজ আমাদের যখন প্রচুর উৎপাদন হয় যে সিজনাল টাইমে, তো সেই প্রিজার্ভেশনের জন্য আমাদের কোনো করা হয় না, মানে একটা প্রিজার্ভেশন একটা কোল্ড স্টোর থাকা দরকার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। আসলে পেঁয়াজের কোনো কোল্ড স্টোর এখন পর্যন্ত হয়নি, বিশ্বের কোথাও হয়নি। একটা ফ্রড গ্রুপ বাংলাদেশে ঘুরে বেড়ায়, কারণ আমি কৃষি ব্যাংকে কিছুদিন থাকার কারণে আমি জিনিসগুলো জেনেছি। ওরা ঘুরে বেড়ায়, ঘুরে অনেক প্রভোগ করে এমডিদেরকে, এবং মানে বিভিন্ন পার্টিকে তারা করে, নানাভাবে তাদেরকে প্রভোগ করার চেষ্টা করে যে এরকম আপনার পেঁয়াজের কোল্ড স্টোর করেন, টমেটোর কোল্ড স্টোর করে। এটা হয় না।
এটা এখনো এই ধরনের কোনো প্রিজার্ভেশন এখনো বের হয় না। যেটা হতে পারে, মাহাদি যেটা বলল, যে সিজন যে সময় পর্যাপ্ত হচ্ছে সেই সময়ে আমরা যদি এটা ডাইভার্সিফাইড করতে পারি, আমরা টমেটোর ক্যাচআপ করতে পারি, টমেটোর বিভিন্নভাবে আচার করতে পারি ওই সময়ে, তাহলে এটা কাজে লাগবে, এটাকে আমরা সংরক্ষণ করতে পারবো। এটা সত্য কথা যে আপনার নওগাঁ এবং জয়পুরহাটের দিকে আমি দেখেছি মূলা হাটে নিয়ে এসে যখন বিক্রি হয় না ফেলে দিয়ে চলে গেছে, এমনকি টমেটো হাট শেষ হয়ে গেছে, টমেটো আর বিক্রি হয় না, ফেলে দিয়ে চলে গেছে। তো মানুষ অন্য সময় অনেক দাম, ঢাকায় 70 টাকা 80 টাকা কেজি, কিন্তু বগুড়া জয়পুরহাটের এই সিজন টাইমে, এই আপনার বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে হাটে এসে ফেলে দিয়ে চলে যায়। তো এই যে বিষয়টা, তাহলে আমরা এটাকে সংরক্ষণ করতে হবে। আমরা ডাইভার্সিফাইড এগ্রিকালচার ডাইভার্সিফাইড করে আমরা এই ইন্ডাস্ট্রিগুলো করতে পারি, ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে দিয়েই আমরা এই কাজটি করতে পারি। তো এটা সম্ভব। যে জুটের ব্যাপারে দেখেন, এই জুট একেবারে মার খেয়ে গেল স্বাধীনতার পরে, নাইলন আসলো, এই আসলো, সেই আসলো, কিন্তু ন্যাচারাল ফাইবারের যে বিকল্প নাই। আজ গোটা বিশ্বব্যাপী ন্যাচারাল ফাইবার সবচাইতে সমাদৃত। যে একজন ছেলে এখানে বলছিলেন, এত সমাদৃত যে মানুষ এবং বিশেষ করে উন্নত দেশগুলো তারা হন্যে খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে ন্যাচারাল ফাইবারের জিনিস পাওয়া যায়। আপনারা জানেন এই জুট থেকে পায়ের স্যান্ডেল হয়, ব্যাগ লুঙ্গি এগুলো তো হয়, কাপড় চোপড় তো হয়, পায়ের যে স্যান্ডেল, মেয়েরা যে হাই হিল পরে বা ছেলেরা যে জুতা পরছে, এখানেও জুটের ব্যবহার আছে। এই জন্য ব্যবহার করছে তার যেহেতু এটা একটা ন্যাচারাল ফাইবার। তো সুতরাং অথচ দেখুন আওয়ামী লীগের সময়, আমি এটা বলছি যে আওয়ামী লীগ যে কতখানি দেশবিরোধী ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন প্রাইভেট সেক্টরের জুট 100% এক্সপোর্ট হয়েছে, 100% এক্সপোর্ট ছিল জুট। হাসিনা এসে ক্রমান্বয়ে মানে ভারতকে সুবিধা দেওয়ার জন্য, ভারতের জুট ইন্ডাস্ট্রিকে মানে সেটাকে সচল রাখার জন্য তিনি ক্রমান্বয়ে জুটের উপর যে সমস্ত যেগুলো ভর্তুকি দেওয়া দরকার ছিল বা যে ইন্ডাস্ট্রিগুলো হওয়া দরকার ছিল, তাদেরকে নানাভাবে, তাদেরকে ব্যাংকের কোনো ধরনের সুবিধা না দিয়ে, বিএমআরই করার সুযোগ না দিয়ে আস্তে 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 জুটটাকে ধ্বংসের পথে নিয়ে এসছে। আবার জুটের ডিমান্ড বাড়ছে। এই মাত্র 15 মাস হলো, 15 মাসের মধ্যে আবার বিভিন্ন জায়গা থেকে শুনছি, খবরের কাগজে পড়ছি, জুট ইন্ডাস্ট্রি আবার একটু ডেভেলপ করছে। তো বিএনপি মানেই তো হচ্ছে মানে একটা হলো যে জাতীয়তাবাদী রাজনীতির ধারক। জাতীয়তাবাদী রাজনীতি মানেই হচ্ছে যে আমার যা আছে সেটাকেই আমি কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধশালী করব। তো আপনি দেখেন যে বলছিল কোন বিএনপির আমলে আপনার শেয়ার মার্কেটের ধস নামেনি, কলাপস হয়নি কোনো বিএনপি আমলে। জিয়াউর রহমান থেকে যদি আমরা শুরু করি ম্যাডামের সেকেন্ড টার্ম পর্যন্ত কখনোই শেয়ার বাজারের ধস নামেনি। জুট ক্রমান্বয়ে আপনার তার একটা এক্সপোর্ট আইটেমে এবং 100% এক্সপোর্ট আইটেমে পরিণত হয়েছে। কিন্তু যত ধ্বংসযজ্ঞ, দেশের অর্থনীতি যত নিচের দিকে যাওয়া, সেটা গেছে হচ্ছে শেখ হাসিনার আমলে। তো এই যে পরিস্থিতিগুলো আসলে একটা ভয়ঙ্কর আমাদের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলেছে। আর এখানে এডুকেশনের উপর বলতে গিয়ে স্কুল ড্রেসের কথা একজন বলছিলেন, একজন ছাত্র কিন্তু করেছেন, এটা কিন্তু খুবই জরুরি। আসলে পাকিস্তান আমলেও আমরা দেখেছি স্কুল ড্রেস তো হচ্ছে, এটা তো লাক্সারি কিছু না। স্কুল ড্রেস এটা করা এর মিনিং, তাৎপর্যটাই হচ্ছে ধরেন স্কুলে ধনী লোকের ছেলেও পড়ে, গরিব লোকের ছেলেও পড়ে। একটা সমতা বিধানের জন্য স্কুল ড্রেসের প্রচলন হয়েছিল ইউরোপে। তো আমরা মনে করি যে স্কুল ড্রেস হয়তো গরিব লোকের ছেলে পারবে না, কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু আমরা দেখেছি যদি বাবা যদি খুবই গরিব হয় তাহলে স্কুল থেকে তাকে ড্রেসের কাপড় দেওয়া হতো। তো আমাদের যে মানে এখানে এডুকেশনের উপরে যে কথাটি বলা হলো, তো সেটা আমার মনে হয় যে এটা যদি যুক্ত হয় যে একেবারে দেখতে হবে ফিনান্সিয়াল পজিশনটা কেমন পিতার, ওই দেখে যারা স্কুল ড্রেস যারা বানাতে পারবে, সেটা খাকি প্যান্ট সাদা শার্ট হোক বা নীল প্যান্ট সাদা শার্ট হোক। আমরা বগুড়া জেলা স্কুলে পড়েছি নীল প্যান্ট সাদা শার্ট। তো এরকম বিভিন্ন স্কুলে তো বিভিন্ন ড্রেস আছে, যাদের বাবার সঙ্গতি নাই কেনার মতো, তাদেরকে সরকার
সাহায্য করবে স্কুলের পোশাক বানানোর জন্য। তাতে আমার মনে হয় যে অনেকটাই আপনার সমতা বিধান করা যাবে। তো যাই হোক, সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে যে সমস্ত কথাগুলো হয়েছে, আমাদের ছাত্র বন্ধুরা এই বিষয়টা আমার মনে হয় যে আপনারা যদি ভালো মতো আত্মস্থ করেন, এখানে মানে এক ঝলক দেওয়া আছে যে ফাইলটা আপনারা পেয়েছেন, এবং এটা যদি একটু আত্মস্থ করেন, এটা যদি একটু স্টাডি করেন, স্টাডি করে যদি আপনারা এই বিষয়গুলো জনগণের মধ্যে বলেন, তাহলে আসলে যে আমরা তো কাউকে কোনো একেবারে স্বর্গ থেকে মর্ত পাতাল পর্যন্ত মানে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বিএনপি বা বিএনপির নেতৃবৃন্দ দেননি। যেটা সম্ভব, যেটা হওয়া যায়, যেটা করা যায়, সেই কথাগুলোই বলেছেন। আপনারা ওইভাবেই বলবেন। এখানে মানে কাউকে জান্নাত পাইয়ে দিবেন, কাউকে সাদ্দাদের বেহেশত পাইয়ে দিবেন, এইসব কথা বিএনপি বলছে না। বিএনপি অত্যন্ত প্র্যাকটিক্যালি তার সামর্থ্যের মধ্যে, জাতীয় অর্থনীতির মধ্যে যে ক্যাপাসিটি, তার মধ্যে দিয়েই এই কাজগুলো করা সম্ভব। এই সোশ্যাল সিকিউরিটি, নিরাপত্তা, আপনার কি বলে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো যে করা সম্ভব, সেটা মানে আপনারা এই জিনিসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে আপনারা বলবেন। আরেকটা হলো যে আপনারা যে ইয়ের কথা বলেছেন এডুকেশনের ক্ষেত্রে, প্রতিটা মানুষ কিন্তু তার আর্থিক অবস্থার কারণে যে একবারে হায়ার এডুকেশন নেবে তা নয়। টেকনিক্যাল যে এডুকেশনের কথা বলেছেন, সে টেকনিক্যাল যতটুকু দরকার ম্যাট্রিক লেভেলে বা ক্লাস 8-এর লেভেলে টেকনিক্যাল জ্ঞানটা করে হয়তো কিছু করতে পারবে। যে প্লাম্বিংয়ের কথা বলেছেন, কাঠের কাজটা ঠিক আছে, কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে সে একটু উচ্চ শিক্ষিত হবে, বড় হবে। সেই স্বপ্নটা যেন আবার ব্যাহত না হয়। তার যদি ইচ্ছে থাকে টেকনিক্যাল কাজ শেখার পরও যদি ইচ্ছা থাকে তার হায়ার এডুকেশন সে করবে, সেই জায়গাটাও যেন মানে নিশ্চিত করে রাষ্ট্র, সেটাও মানে আমাদের অবজেক্টিভের মধ্যে এটা থাকা দরকার বলে আমরা মনে করি। আমি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম এক ব্যক্তি রিটায়ার্ড করেছে 60 বছর বয়সে। আমাদের লেভেলে ওদের তো গ্রেড বলে, 12 গ্রেড, 10 গ্রেড। 10 গ্রেড পাস করে আর করতে পারেনি, একটা কোথাও ক্লারিক্যাল জব করে। সে পাস করার পরে সে অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স করেছে 4-5 বছরের মধ্যে। এই যে উচ্চ শিক্ষার জন্য যে আকাঙ্ক্ষা, এটা যাতে বন্ধ না হয়, এবং আবার মেধাবী ছেলে যে হয়তো তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নেই বলে সে উচ্চশিক্ষা নিতে পারছে না, তো সেই ক্ষেত্রে যে ফিনান্সিয়াল লোন, এডুকেশনাল লোন, এই এডুকেশনাল লোনের ব্যবস্থাটা করা যায় কিনা, যেটা কিন্তু উন্নত দেশগুলো প্রায় সব দেশেই আছে আপনার একাডেমিক লোন। সেই একাডেমিক লোনের যদি ব্যবস্থা করা যায়, তাহলে শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের অগ্রগতি সাধিত হবে। যাই হোক, আমি আর বক্তব্য দিব না। যারা এত